আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জগৎটায় বাংলাতে ময়ূক রঞ্জন ঘোষ। আজকে ওই 7টা বাজলো এখনো কুমির এলো না, 8টা বাজলো এখনো কুমির এলো না, সেরমভাবে 104 ঘন্টা হয়ে গেল এখনো লাহেক আলী গ্রেপ্তার হলো না। 105 ঘন্টা হয়ে গেল, 110 ঘন্টা হয়ে গেল, সম্ভবত 140-50 ঘন্টা হয়তো হয়ে গেছে, এখনো লাহেক আলীকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারল না। লাহেক আলী কে? CPIM এর নেতা লাহেক আলী বারুইপুরে ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিল। শোনা যায় এই লাহেক আলীর হয়ে আনন্দ সর্দার অর্থাৎ বারুইপুরে গণধর্ষণ মামলার যে প্রধান অভিযুক্ত সে কাজ করত। বিজেপি আরও বলছে এই লাহেক আলীর হয়ে আনন্দ সর্দার শুধু নয়, প্রভাস মণ্ডলও কাজ করত, এমনকি নির্বাচনী এজেন্ট হিসেবেও কাজ করেছে। যদিও CPIM এটাকে অস্বীকার করছে। CPIM তো হয়তো এটাও অস্বীকার করবে যে লাহেক আলীর সাথে PFI এর যোগ রয়েছে। লাহেক আলীর সাথে কি PFI এর যোগ রয়েছে? এক, তদন্তকারীদের দেখতে হবে। লাহেক আলীর সাথে জেহাদিদের যোগ রয়েছে? দুই, তদন্তকারীদের দেখতে হবে। এবং দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, লাহেক আলীর সাথে মৌলবাদীদের যোগ থাকার কারণেই কি বারুইপুরের এই হিংসার ঘটনা ঘটেছে? 200 জন যাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে তারা কাদের কথায় উস্কানিমূলক এই আচরণ করেছে? কত ঘন্টা হয়ে গেল এখনো রাজ্য পুলিশ এটা ইনফর্ম করতে পারলো না যে লাহেক আলী আদৌ এই গোটা উস্কানির ঘটনার সাথে যুক্ত না যুক্ত নয়। কখন গ্রেপ্তার হবে লাহেক আলী? 127 ঘন্টা পার, 127 ঘন্টা 7 মিনিট হতে আর কয়েক মিনিট বাকি। 127 ঘন্টা, 28 ঘন্টা, 128 ঘন্টা হতে চলেছে। লাহেক আলী কোথায় রয়েছে কেউ জানে না। লাহেক আলী পালিয়ে রয়েছে না বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ জানে না, কিন্তু এটা জানা যাচ্ছে লাহেক আলী তাকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ এখানেও কি ঢিলেমি দিচ্ছে? না, পশ্চিমবঙ্গ পুলিশ খুঁজছে, কিন্তু লাহেক আলীকে এখনো গ্রেপ্তার করতে পারছে না। লাহেক আলী নিয়ে আজকে অনুষ্ঠান নয়, লাহেক আলীদের মাথা যারা, মানে লাহেক আলীরা মিডিয়াম লেভেল খেলোয়াড়, লাহেক আলীদের মাথায় যারা রয়েছে তাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান। অর্থাৎ যারা বাংলাকে খোকলা করে দিয়েছে। খোকলা মানে বোঝেন তো, ভেতর থেকে ফুটো করে দিয়েছে, একদম ফাঁকা করে দিয়েছে, ঘুম পোকার মতন একটু একটু করে বাংলার সমস্ত কিছু, মানে নিচের কয়লা, পাথর, বালি সব কিছু খালি করে দিয়েছে। লাহেক আলীদের ব্যাপারে আমি বলছি না, আমি বলছি আরো বড় মাস্তান যারা বাংলার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মাস্তানিটা করে গেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল গ্রেপ্তার হবে, এটা আপনি মিলিয়ে রেখে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল, না হয় পরশু, না হয় তরশু গ্রেপ্তার হতে চলেছে। সম্ভবত এই রক্ষা কবচ উঠে গেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে, ভাবুন কতটা ডাবল স্ট্যান্ডার্ড একটা দলের ছিল। এই যে বড় বড় লেকচার মারতো না যারা তৃণমূল কংগ্রেসকে, এখনো অনেকে তৃণমূল কংগ্রেসকে হঠাৎ করে ভালোত্ব খুঁজে পাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। কিছু কিছু লোক ভালো তৃণমূল হয়ে যাচ্ছে, কিছু কিছু লোক এক্সট্রা ভালো তৃণমূল হয়ে যাচ্ছে, কিছু কিছু লোক নিযুক্ত তৃণমূল, যুক্ত তৃণমূল বা যুক্ত করা যাবে না এরকম তৃণমূলের মধ্যে চলে আসছে। তো যাই হোক, তৃণমূল মানেই চোর, এটা বাংলার মানুষ জানে। এবার তৃণমূল মানেই যে চোর, সেই সাবান নিয়ে কারা বসে আছে এই চোর শব্দগুলো বা দাগগুলো মুছিয়ে দেওয়ার জন্য, সেটা আলাদা প্রসঙ্গ। আমি তাদের দলীয় রাজনীতিতে যাচ্ছি না, কিন্তু চেষ্টা চলছে, দিকে দিকে চেষ্টা চলছে। সাবান নিয়ে অনেকে বসে আছে তৃণমূল কংগ্রেসের গা থেকে ওই চোর, দুর্নীতিবাজ, ধর্ষক সবকিছু দেখেও না দেখার ভান করে থাকা নেকা, এই সমস্ত কিছুর অপবাদ পরিষ্কার করার জন্য অনেকে চেষ্টা করছে এখন সাবান নিয়ে ঘষে 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 পরিষ্কার করা। সেটা আলাদা প্রসঙ্গ।
কিন্তু তৃণমূল কংগ্রেস যে দলটা, যারা বলতো যে তারা মা মাটি মানুষের দল, একটা সময় তৃণমূল কংগ্রেসের সৌজন্য ওই ভানাতুয়া না ভ্যানাতুয়া কি একটা নাম, ওই যে বিনয় মিশ্র যে দেশে পালিয়ে গেছে, সেই দেশের নামটা প্রথম আমরা জানলাম, আমি অন্তত প্রথম জানলাম যে ভানাতুয়া না কিছু একটা দেশের নাম আছে। তারপরে জানলাম পানামা বা এরকম ধরনের বিভিন্ন রুটে টাকা ট্রান্সফার হয়, সেটাও তৃণমূলের আমলেই, তৃণমূলের সৌজন্যেই জানলাম। তারপরে জানলাম দুবাইতে ফ্ল্যাট কিনে রাখা যায়, বড় বড় শপিং মল কিনে রাখা যায়। অর্জুন সিং তো বলেই দিয়েছে এক তৃণমূলের নেতার কন্যার নাকি 500টা হোটেল আছে। তারপরে জানলাম যে দুবাই শুধু নয়, কেমান আইল্যান্ড বলে একটি আইল্যান্ড অর্থাৎ দ্বীপপুঞ্জ রয়েছে, ক্যারিবিয়ান জামাইকান দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জগুলো, এই আইল্যান্ডগুলোতে বিনা পয়সায় অনেক কিছু করা যায়, মানে চুরি ছ্যাচুরি বাদ দিয়ে অনেক ধরনের কালো টাকা সাদা করা যায়। এই কেমান আইল্যান্ডের নাম তৃণমূলের সৌজন্যে এবার জানলাম আমরা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাচার হয়েছে ভাইপোর টাকা। এটা আমি বলছি না, এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেমান আইল্যান্ড এই শব্দটা আমাদের সবাইকে জানিয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাচার ভাইপোর টাকা। কেন বলা হচ্ছে এটা, কেন বলা হচ্ছে, তার কারণ খুব নির্দিষ্টভাবে এই কেমান আইল্যান্ড বা কেইমান আইল্যান্ডে ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্টস করা যায়। এই কেমান আইল্যান্ডে আপনি যদি 500 বা 600 কোটি টাকা রুট করাতে পারেন বা পার্ক করাতে পারেন, মানে আপনি ভাববেন না আপনার সাইকেলটা বা স্কুটিটা পার্ক করানো, এটা কোটি কোটি টাকা যারা নেতারা পার্ক করে সেরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পার্ক করে রাখা এই টাকা। এই কেমান আইল্যান্ডে এই টাকাটা তৃণমূল কংগ্রেসের পার্ক হয়ে আছে কিনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার এটা খুঁজছে। কোথা থেকে জানা গেল যে কেমান আইল্যান্ড বা ক্যারিবিয়ান আইল্যান্ডটায় তৃণমূল কংগ্রেসের কোনো একটা যোগ থাকতে পারে? খুব সহজভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে প্রেস রিলিজ, সে প্রেস রিলিজটা ধরে যদি আমি বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা ঘন ঘন প্রাইভেট জেট ব্যবহার করতেন এবং সন্দেহটা সেখান থেকে শুরু হয়। রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে প্রাইভেট জেট থাকতে পারে, অনেক রাজ্যের নিজস্ব প্রাইভেট জেট থাকে। রাজ্য সরকারের যেরকম বাস বা রাজ্য সরকারের গাড়ি থাকে, সেরকমভাবে মুখ্যমন্ত্রী বা তাদের পরিষদদের যাতায়াতের জন্য সরকারি কাজে প্রাইভেট জেট খরচা হতে পারে। কিন্তু এমব্রায়ার প্রাইভেট জেট যেগুলো ব্যবহার হয়েছে তৃণমূল কংগ্রেসের এক নেতা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, মানে ডেলি প্যাসেঞ্জারই করার মতন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজনেস ক্লাসে যেতে পারতেন 12,000, 14,000 টাকা, 20,000 টাকায়। প্রতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট জেটে যাচ্ছেন, সেটা নিজের না, একটা এজেন্সি। এবং তৃণমূল কংগ্রেসের এই অ্যাকাউন্ট যে ফ্রিজ করে দেওয়া হয়েছে, 2,000 কোটি টাকার গেম। অরূপ বিশ্বাস 2,000 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল হয়তো, তার মধ্যে থেকে থাওয়া বসালো ঋতব্রত গ্যাং। মমতা বন্দ্যোপাধ্যায় কেস করে দিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলো যে এটার যদি আরবিট্রেশন হয় বা কোনো ধরনের মধ্যস্থতা হয়, হয়তো আমারও কিছু একটা থাকতে পারে। ওই বয়স্ক মানুষ মারা যাওয়ার আগে সবাই ঝাঁপিয়ে পড়ে জ্যাঠামশাই চাইছে, দাদা চাইছে, সোনা কাকা চাইছে, ওই কিছু ভাগ চাইছে না। তৃণমূল কংগ্রেসের এখন এই 2,000 কোটি টাকার গেমটা নিয়ে চারপাশে মারপিট চলছে, কিন্তু 400 কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 400 কোটি টাকা হাওয়া করে দিয়েছে, অর্থাৎ ফ্রিজ করে দিয়েছে। কিন্তু তার মধ্যে থেকে জানা যাচ্ছে যে এর মধ্যে থেকে প্রায় 180 কোটি টাকা কেমান আইল্যান্ডে রুট করে দেওয়া হয়েছে একটা সংস্থার মাধ্যমে, নতুন তৈরি হওয়া সংস্থা। কারা তারা, এটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এটা যদি ফল আমরা জেনে যাই তাহলে কিন্তু একটা প্রশ্ন মাথায় চাড়া দিচ্ছে। কেমান আইল্যান্ড আসলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির আরেকটা কারণ হয়ে যাচ্ছে? ময়ূকের প্রশ্ন, অভিষেকের জেল যাত্রা কি সময়ের অপেক্ষা? কেমান আইল্যান্ডের এই ট্রানজ্যাকশনই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কাল হতে চলেছে? দেখুন, অনেক দেশ আছে যে দেশগুলোতে এখন যদি কেউ এই সমস্ত তৃণমূলের হয়ে কাজ করে পালিয়ে গিয়ে বসে থাকে, তাহলে হয়তো সেই দেশগুলো থেকে নিয়ে আসাটা বা এক্সট্রাডাইট করাটা একটা সমস্যার কারণ হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে নির্দিষ্টভাবে যে তথ্য রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথাবার্তা তিনি বলছেন বা যে আশঙ্কাগুলো করছেন, তাতে তারও মনে হয়তো একটা কু ডাকছে।
সে বিষয়ে আমরা বিস্তারিত যারা অতিথিরা রয়েছেন তাদের কাছেও যাব, কিন্তু রাত 8:30 থেকে আমরা কোনটা নিয়ে কথা বলবো সেটা একবার দেখিয়ে দিতে চাই। রাত 8:30 থেকে মুর্শিদাবাদে পুলিশের ওপর অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদে পুলিশের ওপর অসন্তুষ্ট পুলিশ মন্ত্রী নিজে, এবং এটার খুব নির্দিষ্ট কারণ হচ্ছে এত কম বাংলাদেশি কেন খেদানো হয়েছে। মুখ্যমন্ত্রী তো ফ্রি হ্যান্ড দিয়েছে ভাই, গোটা বাংলায় পুলিশকে বলে দেওয়া হয়েছে, তারপরেও বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের এই গ্রেপ্তারি বা তাদেরকে আইডেন্টিফাই করে খেদানো বা ডিপোর্ট করার সংখ্যাটা কম কেন? রাত 8:30 থেকে এটা নিয়ে কথা বলবো, কিন্তু এবার মূল যে বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি, সময়ের অপেক্ষা এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেম্যান আইল্যান্ডের যোগ হয়তো উঠে আসতে পারে। কেম্যান আইল্যান্ডের যোগ তৃণমূল কংগ্রেসের সাথে, নতুন করে একটা নতুন দেশ আমরা এবার শিখছি সৌজন্যে তৃণমূল কংগ্রেস। একবার ব্রেকিং নিউজটা নিয়ে নেব, গলার স্বর, নমুনা এবং তার পাশাপাশি অন্যান্য অনেকগুলো জিনিস নিয়ে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যায় রয়েছে। কণ্ঠস্বরের নমুনা দিতে টালবাহানা ভাইপোর, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা টেনশন কাজ করছে। নমুনা যদি অন্য মামলায় ব্যবহার হয়, অন্য মামলায় ব্যবহার হলে অসুবিধাটা কি? ডেটা প্রাইভেসি যেখানে আছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল নিয়ে তো রিপাবলিক বাংলা বা অন্য চ্যানেলের কোনো নিউজ প্যাকেজ তৈরি হবে না, বা এআই এর মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নিয়ে তো লতা মঙ্গেশকরের গলার মতন গলা হিসেবে ব্যবহার হবে না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রবলেমটা কি? প্রবলেমটা অন্য জায়গাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে কালীঘাটের কাকুর যে অডিও ফাইলটা এখন পড়ে রয়েছে, শুধু অডিও ফাইল নয়, কালীঘাটের কাকু এবং তার সাহেবের যে টেলিফোনিক কনভারসেশনের .wav ফাইল, অর্থাৎ যে অডিও ফাইলটা পড়ে রয়েছে, সেই ফাইলে কালীঘাটের কাকু সেটা তো জানা যাচ্ছে ভয়েস স্যাম্পলিং করে, কিন্তু সাহেবকে আর অভিষেকের নতুন ভয়েস স্যাম্পল, এই দুটো যদি এক করে ট্র্যাক করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যাবেন না তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কি কারণে? আমি একবার অতিথিদের কাছে যাওয়ার আগে ফুল ফ্রেম গ্রাফিক্সটা একবার দেখে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয় কালীঘাটের কাকুর সঙ্গে কল রেকর্ড মেলানো হতে পারে, অর্থাৎ কালীঘাটের কাকুর বস অভিষেক বন্দ্যোপাধ্যায় কি? নিয়োগ দুর্নীতিতে কাকুর কণ্ঠের নমুনা সংগ্রহ ইতিমধ্যে করেছে ইডি। কালীঘাটের কাকুর সাথে কল রেকর্ড মেলানো নিয়ে কি ভয় পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর গলার নমুনা নিয়েছে ইডি, সেই কল রেকর্ডের সাথে অভিষেকের নমুনা মেলালে কি আরো ফ্যাসাদে পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টেনশনটা কোথাও গিয়ে এবার সিরিয়াস মনে হচ্ছে। যারা রয়েছেন এই মুহূর্তে একবার তাদের প্রতিক্রিয়াগুলো নিয়ে নেব। অরিজিৎ বক্সী বিজেপি বিধায়ক রয়েছেন, বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী রয়েছেন, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, বিক্রম ব্যানার্জি আইনজীবী রয়েছেন এবং নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক। আমি অরিজিৎদার কাছে শুরুতে আসছি। অরিজিৎদা, এতদিন মনে হচ্ছিল একটা পলিটিক্যাল ও হবে না, ও সেটিং আছে, কিছু আছে, এই আছে, ওই আছে, কিন্তু এখন বোধহয় সিরিয়াসলি মনে হচ্ছে ওই বাঘের দণ্ডিকাটা শেষ হয়েছে, বাঘবন্দি খেলা এবার শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি সম্ভবত সময়ের অপেক্ষা। এবং এই আপনি আইনজীবী হিসেবে যদি একটু বলেন যে এই অডিও স্যাম্পল, এটা নিয়ে এত টেনশন কেন খাচ্ছে ও ভাইপো? ছোটবেলায় আমাদের ঘরে বসে যখন পড়াশোনা চলতো, আমার মনে পড়ে আমাদের মুখে আওয়াজ করে পড়তে হতো, আর মা রান্নাঘরে বসে শুনতেন পড়া হচ্ছে কি হচ্ছে না। গলার আওয়াজ কমলেই রান্নাঘর থেকে আওয়াজ আসতো, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। এখনো এতদিন পরে হঠাৎ যেন সেই কথাটা মনে পড়ে গেল, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। স্করপিওর উপর উঠে দাঁড়িয়ে গলা বড় করে রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজের পাঞ্চ করা, মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে পিতৃতুল্য বয়সে পিতৃতুল্য শ্রী শিশির অধিকারী মহাশয়কে অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়ে কুকথা চেঁচিয়ে চেঁচিয়ে বলা, শুভেন্দু অধিকারী মহাশয়ের পিতৃপুরুষ উদ্ধার করা, তা গলা দিয়ে তো কত স্বর বেরিয়েছিল। ডায়মন্ড হারবারের বুকে দাঁড়িয়ে অমিত শাহজিকে 4 তারিখের পর বেলা 12টার সময় কলকাতায় থাকার আহ্বান জানানো, কই গলার স্বরে তো কোনো ভাটা পড়েনি।
আজকে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না কেন? আজকে আদালত খুব পরিষ্কারভাবে, মহামান্য আদালত বলেছে যে গলা দিয়ে যদি স্বর না বেরোয় তাহলে ওই যে কুন্তল কবচ বা কবচ কুন্তল, যেটার কোর্টের অর্ডারের জোরে এখনো পর্যন্ত বাইরের হাওয়ায় নিঃশ্বাস নেওয়া আর বাড়ির থালায় ভাত খাওয়া চলছে, সেটা কিন্তু আর খুব বেশি দিন চলবে না। গলা দিয়ে স্বর বের করতেই হবে। কাকু বলেছিলেন যে যা কিছু আসুক সব নাকি কাকুর কোলে এসে সব থেমে যাবে, হারিয়ে যাবে। তা কই, কাকুর গলাতেও তো আর স্বর নেই। কাকু কি আর ভাইপোর জন্য লড়াই করছে না? কাকু কি আর ভাইপোর পাশে দাঁড়াচ্ছে না? স্বর তো বেরোবেই। আইনের কথা বলছিলেন, দেখুন বিষয়টা হচ্ছে, যখন কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি এইভাবে অডিও স্যাম্পল নেওয়ার জন্য আবেদন জানায়, সেখানে খুব পরিষ্কার বুঝে নিতে হবে যে সেটার সোল পারপাস হচ্ছে ফরেন্সিকে পাঠিয়ে ম্যাচ করানো। আর ম্যাচ তখনই করানো যায় যখন নির্ভরযোগ্য সূত্র থেকে আইন বিরোধী বা বেআইনি বিষয় সংশ্লিষ্ট থাকা কোনো অডিও স্যাম্পল ইতিমধ্যেই ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে থাকে, তখনই ম্যাচ করাবার বিষয়টা আসে। তাই দুয়ে দুয়ে যদি আমরা সাধারণত 4ই করি, তাহলে এখান থেকে যেটা আপনি বললেন বোঝাই যাচ্ছে যে গলা থেকে স্বর বার করে সেই স্বর দিয়ে স্বরলিপি সাজিয়ে তারপর গারদের পিছনে বসে সারেগামা পাধানিসা গাওয়ানো, এটা সময়েরই অপেক্ষা। একদম সঠিকভাবেই বলেছেন, আর এটা হওয়ারই ছিল। মানুষ বুঝতে পারছিল এটা হওয়া উচিত। ফাইনালি যে দণ্ডিকাটা এবার শেষ করছে, লাস্ট রাউন্ডে বাঘ দণ্ডিকাটা শেষ করছে, এবার সম্ভবত বাঘবন্দি হবে, এটা কি বলা যায়? বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচনের আগে বলার চেষ্টা কিছু কিছু কর্নার থেকে হয়েছিল। কিছু কিছু মানে যারা এক পক্ষে নো ভোট টু বিজেপি প্রচার করতো, আবার আর এক পক্ষে বলতো যে টুকরে টুকরে লড়কি, ওই টুকরে টুকরে গ্যাংয়ের যারা দিত, স্লোগান দিত, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার চেষ্টা করেছে। সেটিং, ইটিং, মিটিং, অনেক কিছু বলেছে। ফিশ ফ্রাই টিশ ফ্রাই খেয়ে এসব ভালোই শিখেছিল। এখন কথা হচ্ছে তাদের নাকে ঝামা ঘষে দিয়ে যেটা সামনে আসছে, বোঝাই যাচ্ছে যে ধীরে 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 খাঁচার দরজা খুলছে এবং তিনি, বাঘ নয় কিন্তু বেড়াল ছানা, বেড়াল ভাইপো ধীরে ধীরে ওই দরজার দিকে নিশ্চিত মনে মন্থর গতিতে ধীরে ধীরে যাচ্ছেন, এটা খুব পরিষ্কার। বেশ বেশ, আমি শঙ্কুদেব পণ্ডা আপনার কাছে আসবো, আমি জিওগ্রাফি ক্লাসে আপনার কাছে আসবো। কেম্যান আইল্যান্ড, আমি একটা নতুন দেশের নাম, এই ওয়ার্ল্ড কাপের মাঝেও নতুন একটা দেশের নাম শুনলাম। এটা সৌজন্যে ফিফা নয়, এটা সৌজন্যে ভাইপো বা তৃণমূল কংগ্রেস বা ইডিও বলা যায়। ইডির প্রেস রিলিজ না দেখলে আমি এই কেম্যান আইল্যান্ড সম্বন্ধে কৌতূহলী হতাম না। কিন্তু আপনার কাছে আসার আগে আমি একটু আপনার অনুমতি চেয়ে নিয়ে বিক্রম ব্যানার্জির কাছে এই পার্টে আমি একটু আসতে চাই, যেহেতু বিক্রম ব্যানার্জি লাগাতার এই আইনের মারপ্যাচগুলো নিয়ে কাজ করেছেন হাইকোর্টে। বিক্রমদা, মতাদর্শ যার যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলে আনন্দ সবার, এটা একটা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেনের জায়গায় চলে গেছে। এবং সত্যি কথা বলতে দর্শকদের অনেকে আছেন, এই আপনি যখন বলতে শুরু করবেন কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, এটা যদি আমি প্রশ্ন করি, তারপরেই আমি দেখেছি গ্রাফটা অনেকটা ওপরে উঠে যায়। কারণ মানুষের মধ্যে এখনো একটা এক্সপেকটেশন আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন। কিন্তু আইনের মারপ্যাচের দিক থেকে আপনি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আদৌ হবে কোনোদিন গ্রেপ্তার? দেখুন, আমি একটা কথা বলি, যবে থেকে আমি এই মামলাগুলো করা শুরু করেছিলাম, বিশেষ করে প্রাইমারির মামলা, যেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন যখন ইডি বা সিবিআই ডাকছিল সেটার জন্য, নিজের প্রোটেকশন নেওয়ার জন্য, সেই তখন থেকে আপনার এই মামলাগুলো চলছে। বিচারপতি অমৃতা সিনহা রায় দিয়েছিল, আপনারা জানেন। তারপরে প্রকাশ্যে তিনি কি বলেছিলেন সেটাও আপনারা জানেন। সেইখানে একটা বড় ঘটনা ঘটেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর কে অ্যারেস্ট করেছিলেন, এবং সুজয় কৃষ্ণ ভদ্র মানে এসএসকেএম এ ভর্তি থেকে বিভিন্ন সময় এই ভয়েস স্যাম্পল দেওয়া থেকে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমরাও বিভৎস লড়াই করেছিলাম। আলটিমেটলি এই সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পল পাওয়া গিয়েছিল। তারপরে ইনভেস্টিগেশন নিয়ে বিভিন্ন কারণে ইনভেস্টিগেটিং অফিসারদের বিরুদ্ধে ফলস কেস দিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের, অনেক কিছু ঘটনা ঘটেছে। স্যাংশন আসতে দেরি হচ্ছিল, ইনভেস্টিগেশনটা চলছিল, সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই এর ইনভেস্টিগেশনগুলো চলছিল। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছিল এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলটা কিন্তু তখন বিচারপতি অমৃতা সিনহা ছিলেন, সেই সময়তে আমরা অ্যাপ্লিকেশন করে, বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও অ্যাপ্লিকেশন করেছিল, সিবিআইও ছিল, সেই ভয়েস স্যাম্পলটা পাওয়া গিয়েছিল। ঘটনা হচ্ছে এই কালীঘাটের কাকুটা কে?
আমরা সবাই জানি, দেখুন রাজনীতিবিদরা বসে আছেন, আমি তাদের বিষয়ে কিছু বলবো না। প্রত্যেক পলিটিক্যাল পার্টি, কে কি মনে করবেন জানি না, ক্রিটিসাইজ করতে পারেন, প্রত্যেক পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে দাঁড়ায় তারা প্রত্যেকে একটা করে ডেমি ক্যান্ডিডেট দেয়। এবার ডেমি ক্যান্ডিডেট কেউ জেতানোর জন্য দেয়, কেউ হারানোর জন্য দেয়, বা অনেক সময় পোলিং এজেন্ট বা ইলেকশন এজেন্ট বাড়ানো কমানোর এইসব হিসাব থাকে রাজনীতিতে, এটা আমরা জানি। এটা লিগালি না হলেও এটা আমরা জানি। এই কালীঘাটের কাকু ভবানীপুরে বা যে দক্ষিণ কলকাতা অঞ্চলগুলো কার তিনি ডেমি ক্যান্ডিডেট ছিলেন, এটা হচ্ছিল সব থেকে বড় প্রশ্ন। দুই হচ্ছিল, আপনারা সংবাদ মাধ্যমেই দেখে থাকবেন, তিনি প্রকাশ্যেই বলেছেন যে তার বস তাকে কেউ কিছু করতে পারবে না। এখন বর্তমানে এই যে মামলাটা চলছে, সেটাতে রিসেন্টলি আমি ব্রিফটা পেয়েছি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল। এখন এটা ঘটনা অস্বীকার করার জায়গা নেই, আজকে তারা ক্ষমতায় নেই, তাও কিন্তু তিনি কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং তারা প্রচুরভাবে আইনে চেষ্টা করবে এবং চেষ্টা করেওছে এইটাকে আটকানো। ওনার মনের মধ্যে কোনো একটা ভয় তো ডেফিনিট কাজ করছে, কারণ কানেক্টিং লিঙ্ক বা মিসিং লিঙ্ক, যেটা ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো দীর্ঘদিন ধরে খুঁজছে। একটা কেস সাজাতে গেলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের যে লিঙ্কগুলো হয় পর 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 করে চেনটা সাজাতে হয়, সেই চেনের তো একটা লিঙ্ক আসতে হবে। সেই লিঙ্কটা হয়তো ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো, এটা আমি জানি না, এটা আমার অনুমান, যে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো এই চেনটা খুঁজে। এটা একটা কেসে যদি ওনার ভয়েস স্যাম্পল পাওয়া যায়, যার জন্য ভয়েস স্যাম্পলটাকে নিয়ে উনি খুব কড়াভাবে অপোজ করেছেন। এবং যেটা আজকে কোর্টে হয়েছে, আপনারা লাইভ স্ট্রিমিং দেখেছেন বা যারা দেখেননি আমি বলিনি, বিচারপতি খুব রেগে গিয়েছিলেন আজকে। তিনি ফাইল করেছেন একটা রিট পিটিশন পুলিশ ইনঅ্যাকশনের ঘরে, এবং সেই পুলিশ ইনঅ্যাকশনের ঘরে তিনি তার প্রোটেকশন চাওয়ার জন্য মামলা করেছেন। অবশ্যই যে কোনো মানুষের, আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার করতে পারেন, সরকারও সময় ডেফিনেটলি দেবে, কারণ উনি একজন এমপি, ঠিক আছে, উনি যদি কোর্ট থেকে কোনো অর্ডার বার করতে পারেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা যেটা উনি করেছেন কি, যেটা আনপ্রেসিডেন্টেড, যেটা হওয়াটা উচিত না, আপনি যখন একটা ঘরে মামলা করেছেন, এবারে ভয়েস স্যাম্পল চাওয়ার জন্য এই উনি করেছেন কি, আরেকটা ঘরে ক্রিমিনাল রিভিশন, অন্য একটা ঘরে গিয়ে উনি মামলা করেছেন যে আমার ভয়েস স্যাম্পল দেব না বলে। সঙ্গে সঙ্গে যেহেতু এই মামলাটা এতটা মানে মিডিয়ায় মানে ফ্ল্যাশ হয়েছে, তাই জন্য সবাই জানে উনি এটা দ্বিতীয় মামলা করেছেন। স্বাভাবিক কারণেই তাহলে ওই কোর্টের কাছে ওনাকে অ্যাপ্লিকেশন করতে হতো, এরকমভাবে দ্বিতীয় ঘরে চলে যাওয়াটা ইট ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড। অটোমেটিক্যালি ওই ঘর থেকে মামলাটা রিলিজ হয়, রিলিজ হওয়ার পরে চিফ জাস্টিসের কাছে যাওয়ার পরে আবার এই জজ সাহেবের ঘরে, জাস্টিস সৌগত ভট্টাচার্যের ঘরে মামলাটা চলে আসে। এবং জজ সাহেব আজকে খুবই উষ্মা প্রকাশ করেছেন। এই ধরনের জিনিস তো মানে প্রফেশনালি এটা উচিত নয় এটা করা, যে একটা ঘরে মামলা চলছে, এই ঘরে কি হবে না হবে আমি অন্য একটা ঘরে ট্রাই নিয়ে নিচ্ছি। এই যে একটা থিঙ্কিং থেকে জিনিসটা আজকে উনি মানে আইনি কৌশলে, দেখুন চেষ্টা যে কেউ করতে পারে, যাই হোক আলটিমেটলি জজ সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন যারা লিগাল মানে আইনি পরামর্শদাতা, তারা কি মানে চেঞ্জ হয়েছে বলে কি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানেও একটা হোঁচট খাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আইনের দিক থেকে দেখতে গেলে এটাতে আমি খুব একটা যে বিয়ে দেখি তা না, কারণ দেখুন আইনে তো সবাই চেষ্টাই করবে বেঁচে বেরোতে, যেই লয়ার হবে, ঠিক, যারা ধরুন আইনজীবী হবেন, যে তারা তো চেষ্টা করবেন তার ক্লায়েন্টকে করার জন্য। এই ঘটনাটা ঘটেছে, তার মানে আমি এটা বলতে চাইছি আইনে করতে পারেন কি পারেন না সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কতটা পরিমাণ ভয় থাকে যে এই এমন একটা স্ট্র্যাটেজি চেষ্টা করে জিনিসটা চেষ্টা করা হলো, এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেসপারেট, এটা কি বলা যায়? ডেসপারেশনটা এবার প্রকাশ পাচ্ছে, এটা কি বলা যায়? শুনুন, যে একটা পার্টিকুলার ঘরে মামলা চলছে, যারা আইনজীবী তারা এটা ভালো বুঝতে পারবেন এবং সাধারণ মানুষও বুঝতে পারবে না। সেই ঘরে যে মামলাটা চলছে, মেন এফআইআরটা তো ওই ঘরে আন্ডার চ্যালেঞ্জ। সেই ঘরে কোর্ট যদি কোনো সময় মনে করে, আমি নেগেটিভ ক্ষেত্রে বলছি, ধরুন এফআইআরটা কোয়াশ করে দিল, তাহলে কারো কিছু করার নেই। এফআইআরটা কোর্ট রাখলো, করতে পারে, কোর্ট মনে করলে এফআইআরটাকে মনিটরিং করতে পারে, কিন্তু ডেসপারেট অ্যাটেম্প্ট, এটাকে কিছু করে আটকাতে হবে। আলটিমেটলি আটকাতে পারলেন না, সিঙ্গেল বেঞ্চ একদম কড়াভাবে বলে দিলেন যে না, ভয়েস স্যাম্পল দিতে হবে। উনি এটা স্ট্যান্ড নিতে চেয়েছিলেন যে আমি যখন বলছি এটা অ্যাডমিট করছি যে আমি এটা বলেছি প্রকাশ্যে, তাই জন্য যে কোনো কনসিকুয়েন্স ফেস করবো, তার জন্য ভয়েস স্যাম্পল দেওয়াতে আমার আপত্তি আছে। এটা কিন্তু ওনার মেন আপত্তির জায়গা। এই জায়গাটা থেকে উনি রিভিশন ফাইল করেছিলেন, রিভিশনটা আজকে উইথড্র হয়ে করার কথা ওনার আইনজীবীরা বলেছেন। অবশ্যই যারা ছিলেন কলকাতা হাইকোর্টে, ওনার যারা আইনজীবী খুবই প্রফেশনাল, খুবই ভালো আইনজীবী, আমি তাদের বিষয়ে কিছু বলবো না, কিন্তু হ্যাঁ, দিস ইজ আ লিগাল স্ট্র্যাটেজি, এটা যে কোনো আইনজীবী নেবে, এটা মানে কেউ ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু এই ঘটনাটা ঘটেছে, আমি এটা আইনজীবীদের কাউকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু এই যে ভয়টা ওনার মধ্যে কাজ করছে,
কারণ আইনজীবীরা স্ট্র্যাটেজি নেয় কেন? তাদের ক্লায়েন্টের ফেভারে কাজ করার জন্য। অবশ্যই যে কোনো আইনজীবী সেটা রাইট আছে। মানে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের জন্য একটা অগ্নিপরীক্ষা, তার মক্কেলকে আইনজীবীরা বাঁচাতে পারে কিনা। অনেক ধন্যবাদ। বিক্রম আমাদের সাথে ছিলেন, বিক্রম ব্যানার্জি। আমি শঙ্কুদেব পান্ডার কাছে যাওয়ার আগে একবার টপিক প্লেটটা, যেটা নিয়ে আসলে গোটা বাংলার ইন্টারেস্ট এই মুহূর্তে, মানে মামাটি মানুষের একটা দল, কিন্তু সেই দলের ক্যারিবিয়ান আইল্যান্ডে টাকা পৌঁছে যাচ্ছে, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং ঠিক সেইটা দিয়ে এবার আমি এই অংশে যাব যেখানে নির্দিষ্টভাবে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কি পাচার হয়েছে ভাইপোর টাকা? ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাচার হয়েছে কি তৃণমূল কংগ্রেসের টাকা? কেন এই সম্ভাবনাগুলো চলে আসছে? একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে দিচ্ছি এই মুহূর্তে। এটা কাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রেস রিলিজ করে জানিয়েছে, এবং তারপর আমরা আরো বিস্তারিত জানতে পারি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার যে মামলা, সে মামলায় নির্দিষ্টভাবে কেমন দ্বীপপুঞ্জের নাম উঠছে একটা এজেন্সির মাধ্যমে, যে এজেন্সিটা তৈরি হয়েছে কিছুদিন আগে, এবং সেই এজেন্সি টাকাটা পেয়েছে এমন একটা পশ্চিমবঙ্গের এজেন্সির থেকে, যে এজেন্সিকে আবার তৃণমূল কংগ্রেস টাকা দিয়েছে। তৃণমূলের টাকা ঘুরপথে কি পাচার হয়েছে এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে? মাথায় রাখতে হবে, এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কেমন আইল্যান্ড, এখানে একাধিক, যেরকম সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা রাখলে অনেক সুবিধা পাওয়া যায়, বা এরকম অনেক দেশ রয়েছে যেখানে ট্যাক্স ফ্রি ইনকাম রয়েছে। ঠিক সেরকমভাবে এই ক্যারিবিয়ান দেশগুলোতে এখানে আপনার কালো টাকা সাদা করা স্বর্গরাজ্য বলা যেতে পারে। এবং এরকমই একটি দেশে মামাটি মানুষের দল, যে দল নাকি এসেছে সিঙ্গুরের মানুষের আন্দোলন করে, সেই দল এত পরিমাণ টাকা সেগুলো নয় ছয় করছে কি করছে না, এটা নিয়ে তো আলোচনা হওয়া প্রয়োজন। কোথায় কেমন্স আইল্যান্ড, মানে এটা ফিফাতে অনেক দেশ খেলছে বিশ্বকাপে। আমি নতুন নতুন দেশের নাম, 5 লাখের একটা দেশ, সেই দেশ কিভাবে টাপিয়ে খেললো ফিফা, তাদের সৌজন্যে আমি এরকম দেশের নাম শুনছি। আর তৃণমূলের সৌজন্যে আরেকটা জিনিস শুনছি, আরেকটা দেশের নাম শুনছি, ভানাতুয়া না কিসের মতন, কেমন আইল্যান্ড। কোথায় এই কেমন আইল্যান্ড? একবার দেখুন, কেমন আইল্যান্ডটা ক্যারিবিয়ান আইল্যান্ড, মানে ওয়েস্ট ইন্ডিজ যাকে বলা হয় ক্রিকেটে, ওয়েস্ট ইন্ডিজ বা অ্যান্টিগুয়ার মতন যে দেশগুলো রয়েছে, একদম ডিরেক্ট ফ্লাইট নেই, ভাগে ভাগে যেতে হয়, দোহা হয়ে যেতে হয়, 15,000 কিলোমিটার দূরে কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের টাকা হয়তো এখানে পৌঁছে গেছে। কিউবা, জামাইকা, পশ্চিম ক্যারিবিয়ান সাগর, এবং ঠিক তার পাশে কেমন আইল্যান্ড। কেমন আইল্যান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় সংখ্যক টাকা রয়েছে কিনা, বা সেটা খাটছে কিনা, এবং সেই টাকা নিয়োগ দুর্নীতির টাকা কিনা, এটা নিয়ে এবার কথা বলা প্রয়োজন। এবং কেমন আইল্যান্ড কি করে তৃণমূল কংগ্রেসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, কেমন আইল্যান্ড কি করে তৃণমূল কংগ্রেসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এটা জানাটা প্রয়োজন। আমি সাইডে চালানোর জন্য বলবো, কেমন আইল্যান্ড কথাটাই খায় না মাথায় দেয়। কেমন আইল্যান্ড এটা এলো কোথা থেকে? আমরা হেনরিজ আইল্যান্ড ম্যাক্সিমাম জানতাম, বকখালির পাশে আছে হেনরিজ আইল্যান্ড, ভালো চিংড়ি মাছ পাওয়া যায়। সে হেনরিজ আইল্যান্ড থেকে বাঙালি এখন কেমন আইল্যান্ড নিয়ে কথা বলছে সৌজন্যে তৃণমূল কংগ্রেস। কেন? তার কারণটা হচ্ছে, এই কেমন আইল্যান্ডের নামটা প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আমি ফুল ফর্মে দেখানোর জন্য বলবো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারা বলে একটা বড় সংখ্যক 180 কোটি টাকার মতন টাকা বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্রে চলে গেছে। একটা ছোট্ট দেশ, কিন্তু ব্যাপকভাবে সেখানে টাকা ঘোরানো যায়, অর্থাৎ ফানেলিং করা যায়, করে স্বর্গরাজ্য বলা হয় এই কেমন আইল্যান্ডকে। আপনি যাই টাকা নিয়ে যান, সেটা যদি আপনি ওই দেশে খাটান, কেউ দেখতে আসবে না সেই টাকাটা টেররিজমের টাকা না চুরি করা টাকা, না ভারত থেকে চুরি করে নিয়ে যাওয়া টাকা। আয়কর অথবা কর্পোরেট কর দিতে হয় না, কেউ প্রশ্ন করে না। যে কাগজপত্র সই করতে হয়, সেই কাগজপত্র আপনার হয়ে অন্য কেউ অথরাইজ করে সই করে দিতে পারে, কোনো সম্পত্তি কর দিতে হয় না। শঙ্কুদেব পান্ডার কাছে যাব নির্দিষ্টভাবে। শঙ্কুদেব পান্ডা, এই কেমন আইল্যান্ডে কি কোনো তৃণমূল নেতা নিজের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম করার জন্য এই টাকাগুলো খরচা করছে বা ফানেলিং করছে? না, কেমন আইল্যান্ড একটা মাত্র দেশ, এই ভানাতুয়া, কেমন আইল্যান্ড, দুবাই, এরকম অনেক দেশে হয়তো তৃণমূলের টাকা এখন খাটছে, এজেন্সি জানেই না। দেখুন, আমি প্রথমেই মার্জনা চেয়ে নেব। আমি আগে তৃণমূল কংগ্রেস একসময় করতাম, তখন আমি চমকাইতলা
নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই এসব শুনেছিলাম, কিন্তু সেই দল মানুষের হচ্ছে কাজ করবার পরিধি এতটাই বাড়িয়েছে যে আজকে যে সমস্ত আপনি কঠিন কঠিন আইল্যান্ডের নাম বলছেন, সেসব আইল্যান্ডের নাম উঠে চলে আসছে একজন বিশেষ কারোর সৌজন্যে। তা তৃণমূল কংগ্রেসের ডেভেলপমেন্ট হয়েছিল বোঝা যাচ্ছে, এবং আমায় মার্জনা করবেন, এখনো পর্যন্ত আমি শুনেছি যে এজেন্সি ভানুয়াতুতে একজন বিশেষ কাউকে খুঁজে বেড়াচ্ছে, তাকে নাকি পাওয়া যাচ্ছে না, ভানুয়াতুতে হচ্ছে সিটিজেনশিপ নিয়ে নিয়েছে। আমি তো এই ব্যাপারে খোঁজখবর নিয়ে পড়াশুনো করতে গিয়ে জানলাম যে নিজের বেআইনি টাকা দিয়ে এখানে সিটিজেনশিপ নেওয়া যায়, এবং এত বড় ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আপনি ভাবুন যে আগে কোথায় পার্কিং করবে, কোন দেশে নিয়ে গিয়ে এই দেশের সম্পদকে রাখবে, এখানে বাংলা বেচে দিয়ে সেখানকার টাকা কোথায় পার্ক করবে, সেটা সিদ্ধান্ত নিয়েছে। আপনার আজকে এই চ্যানেলে খুব দায়িত্ব নিয়ে ময়ূরবাবু একটা কথা বলছি, কাগজ আর পেন নিয়ে লিখে রাখুন। সোমবার সকালবেলা থেকে পশ্চিম বাংলায় গুন্ডা দমন আইন আমাদের সরকার হচ্ছে নতুনভাবে নিয়ে এসেছে, এবং সেই আইন কার্যকর হতে চলেছে। যে বাড়ি উনি বানিয়েছেন, যে ঘর উনি বেআইনিভাবে বানিয়েছেন, যেখানে গিয়ে উনি আস্থানা তৈরি করেছেন, সেই সমস্ত জিনিস দরকার হলে ফিরিয়ে এনে এখানকার গরিব মানুষদের, এখানকার যাদের টাকা উনি লুটেছেন তাদেরকে ফিরিয়ে দেবে এই সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কমিট করেছেন, এবং আমরাও করছি। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একজন নেতা সম্পর্কে বলেছিলেন যে তার বিপুল পরিমাণ আর্থিক টাকা ইতিমধ্যেই ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স কোনো জায়গায় হোল্ড করিয়েছে, এবং সেই টাকাও ফেরানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমার বক্তব্য, আমি আশ্চর্য হয়ে যাই যে তৃণমূল কংগ্রেস যারা আজকের ডেটেও করে বেড়াচ্ছেন, তাদের কাছে আমি জানতে চাই কজন জানতেন যে তৃণমূল কংগ্রেস বিমান ভাড়া দেয়? আমি তো জীবনে প্রথম শুনলাম। বিমান কার? নিজেরই বিমান। কোম্পানি তৈরি করেছে একটা জালি কোম্পানি, সেই কোম্পানি দিয়ে পয়সা ঘুরিয়ে নিয়ে চলে আসছে। ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের, ফিনান্সিয়াল ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের লেভেল কোন জায়গায় নিয়ে গেছে আপনি ভাবুন। তৃণমূল কংগ্রেস চলতো, একটা ট্রাস্ট ছিল, তার নাম গ্রাস রুট অর্গানাইজেশন বা এরকম কিছু ট্রাস্ট। তাতে মানে 18 লক্ষ টাকা দিয়ে শুরু হয়েছিল, আমার এখনো মনে আছে। সেই অর্গানাইজেশন আজকে নিয়ে পৌঁছে গেছে এমন জায়গায় যার টাকা ভারতবর্ষে রাখতে পারছে না, বিদেশে নিয়ে গিয়ে রাখছে। আমি তো এরকমও জানি যে এই ধরুন দেউচা পাঁচামি রাজ্যের সম্পদ শুরু করার আগেই বেঁচে দিয়েছিল, মার্কেট থেকে মাল তুলে নিয়ে পাঠিয়ে দিয়েছে। সারা বাংলা থেকে একটা সেক্টর নেই যেখান থেকে টাকা এনারা তোলেননি, যেখান থেকে এরা লুটেননি, এবং পুরো বাংলাটা বেঁচে দিয়ে ওখানে পাঠিয়েছেন। ভাই, আপনাকে আজকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমার কি ভয়ের আছে? উনি তো বলেছিলেন তোর এলাকায় দাঁড়িয়ে আছি, আয় এসে আমায় ধর, আমার যদি কোনো দুর্নীতি পান আমাকে ফাঁসি দিয়ে দেবেন। ভাই, আপনি তো প্রকাশ্যে বলেছিলেন, তাহলে আপনার গলার স্যাম্পল দিতে আপত্তি কোথায়? আপনি এত ঢাক ঢাক গুড় করে লুকোচুরি খেলছেন কেন? আপনি তো বীর বিপ্লবী বীর, আপনার বুকের পাটা চওড়া, আপনি তো বলেছিলেন দেখে নেবেন বাংলাকে। তো একটা সামান্য গলার স্বর তা চাইছে একটা এজেন্সি, আপনি তাকে ঠেকানোর জন্য লড়ে যাচ্ছেন কেন? কারণ আপনি জানেন যে গলার স্বরে কোটি কোটি টাকার দুর্নীতির ডকুমেন্ট অফিসিয়ালি এখানে জমা দিয়েছে সেন্ট্রাল এজেন্সি, সেই স্বরের সাথে আপনার গলার স্বর মিলে যাবে, সম্ভাবনা রয়েছে 100%। তাই গলার স্বর দিচ্ছেন না, গলার স্বরের নমুনা প্রোভাইড করছেন না এজেন্সিকে, কারণ আপনার গলার স্বর প্রমাণ করে দেবে যে এই বাংলায় গত 15 বছর ধরে আপনারা কোন লেভেলের লুটোতরাজ চালিয়েছেন, কোন লেভেলের পশ্চিম বাংলাটাকে শুষে খেয়েছেন, এবং সেই টাকা বিদেশে পাচার করেছেন। আমি জানতে চাই যে আপনি জানেন না আপনার আত্মসহায়ক সুমিত বাবু কোথায়? তাকে নিয়ে আসুন, বলুন তদন্ত ফেস করুক। আপনি তো অনেক চেষ্টা করেছিলেন, একজন গ্রেপ্তার হয়েছেন। আমি জানতে চাই যে সুমিত বাবুকে বলুন সারেন্ডার করতে। আমি জানতে চাই যে ভানুয়াতুতে বিনয় মিশ্রাকে কেন লুকিয়ে রেখেছেন, বলুন প্রকাশ্যে এসে ফেস করতে। আরে ভাই, রাজনৈতিক লড়াই তো রাজনৈতিকভাবে হেরেছেন আপনি, যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছেন তার উত্তর দিতে হবে না? সেই টাকা তো সাধারণ মানুষের টাকা। আপনি তো বলেছিলেন অ্যাকশন নেবেন, যা ক্ষমতা আছে আপনি দেখে নেবেন, দরকার হলে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। আরে ভাই, আমরা ফাঁসি দিতে চাই না, করো জোরে বলছি, একটু গলার স্বর দিয়ে দিন। আমরা দেখুন আজকে আমাদের অবস্থা, ময়ূরবাবু, আমি একটু ফ্রম আ ভেরি সিরিয়াস নোট আমি 2 লাইনে শেষ করব। আমাদের বাংলার অবস্থা ভাবুন, সৌরভবাবু তৃণমূলের হয়ে বলবেন, একটু ভাবুন যে আজকে আমরা হচ্ছে মান্নাদের গলার স্বর চাইছি না, অরিজিতের গলার স্বর চাইছি না,
আজকে হৈমন্তী শুক্লার গলার স্বর চাইছি না। আরে আমরা বীরেন্দ্র এখানে কৃষ্ণ গান ভদ্রের গলার স্বর নিয়ে কথা বলতাম, এখন সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বর নিয়ে কথা বলি। তার গলার একটু স্বর চাইছি, নমুনা। বাঙালি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা নিয়ে কথা বলতো, এখন সুজয় ভদ্রের গলা নিয়ে কথা বলে। আমি ময়ূক বাবু আপনাকে বলছি, এর একটা সহজ সরল সমাধান আছে। উনিও তো যে অ্যাক্টিভিটিস করছেন আমাদের কাছে স্পষ্ট, প্যানেলে লয়ার আছেন, অরিজিৎ আরো ভালো জানবেন ওনার প্ল্যান কি। উনি প্রথম হাইকোর্টে করেছেন সিঙ্গেল বেঞ্চ, এরপর যাবেন ডিভিশন বেঞ্চ, তারপর যাবেন সেখানে হারবেন, চলে যাবেন সুপ্রিম কোর্ট, তারপর উনি চলে যাবেন ভানুয়াতু। আর ওইটা যাতে উনি না যেতে পারেন, উনি তৈরি থাকুন। আমরা জানি এর সহজ সমাধান কি। ওনাকে কাস্টাডিতে নিতে হবে, উনি চান বা না চান ওনার মেডিকেল হবে, গলার স্বর 10 মিনিটে কালেকশন হবে এবং সেই গলার স্বর এক্সামিনেশনের জন্য যাবে, আর স্পষ্ট হবে যে দুটো গলার স্বর এক মিলে যাবে, ঝামেলা শেষ। এই যে ময়ূক বাবু আপনার গলার স্বর, আজকে এই লাইনটা না বলে পাচ্ছেন, এই যে আপনার গলার স্বর চাপবার জন্য উনি কতবার কোর্টে গেছেন। আপনারা যখন নির্বাচনের আগে সত্যি খবর প্রকাশ করতে চেয়েছিলেন, প্রত্যেক দিন আমি তো এখানে বসে বসে বলে দেবো অন্তত 30টা মামলা হয়েছে। সেই মামলায় আপনাকে আসামি বানানো হয়েছে, স্বর্ণালী সরকারকে আসামি বানানো হয়েছে, অর্ণব গোস্বামীকে আসামি বানানো হয়েছে, কিশলয়কে আসামি বানানো হয়েছে। রাস্তার উপরে আপনাদের যারা জুনিয়র রিপোর্টাররা নেমেছেন তাদের গলার স্বর এবং চোখে চোখ রেখে প্রশ্ন করা আটকানোর জন্য উনি লড়াই করেছেন। উনি সরাসরি পুলিশ পাঠিয়েছেন বহু চ্যানেলের এডিটরদের বাড়িতে। আমি আজকে জানতে চাই কেন লুকিয়ে বেড়াতে হচ্ছে? আপনার বুকের পাটার গলার স্বর যদি থাকে দিয়ে দিন। আপনি যদি অপরাধ না করেছেন তাহলে প্রকাশ্যে নমুনা দিয়ে দিন, আর বুক চিতিয়ে বলুন আপনি কিছু করেননি। আপনি পালাচ্ছেন কারণ আপনি করেছেন, আপনি অপরাধী। অরিজিৎ দা যেরকমটা বলছে, এখন বাঘও নয়, হয়তো বেড়ালে পরিণত হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সৌরভ প্রিয়দার কাছে যাবো। সৌরভ প্রিয়দা, তুমি কোনোদিন কেমেন্স আইল্যান্ডে গেছো বা স্বপ্ন দেখো যে কোনোদিন একদিন অন্তত কেমেন্স আইল্যান্ডে যাবে? কোথায় কোথায় একটা তৃণমূল কংগ্রেস দল করতে সৌরভ দা কেমেন্স আইল্যান্ড, তুমি ম্যাক্সিমাম আমার ধারণা হেনরিজ আইল্যান্ডে গেছো, এবং হেনরিজ আইল্যান্ডে গিয়েও আমার ধারণা ওই কালীঘাট তৃণমূলের কাউকে হয়তো ফোন করেছো, তার সিকিউরিটি সে হয়তো বলেছে যে দাদা আজকে নেই। একটা অংশ খেয়ে বেরিয়ে গেল দাদা, আরেকটা অংশ জাস্ট গাল খাচ্ছে টেলিভিশনে। কি বলবে? প্রথমে বলি, শঙ্কুদা যদি সৎসাহস থাকে শঙ্কুদা আমাকে বলতে দেবে। অরিজিৎদার কথা আমি অরিজিৎ বাবুর কথা উত্তর দেবো না এই কারণে, কারণ অরিজিৎ বাবু আগেও বিজেপি করতেন, এখনো বিজেপিই করেন। আর শঙ্কুদা আগে আমাদের সঙ্গে একসঙ্গেই আমরা শঙ্কুদার সঙ্গে তৃণমূল করেছি, বিজেপি করছে। যাই হোক, এই যে শঙ্কুদা বলে না যে সহজ সরল সমাধানটা কি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে গলার স্বর নিয়ে এত কথা হচ্ছে, আরে তুমি কেমেন্স আইল্যান্ডটা বলো, গলার স্বর নিয়ে তো বলবে। এতক্ষণ তো বললো, আমাকে এই টাকাটা আসছে কোথা থেকে? বলছি ময়ূক, আমি বলছি যে শঙ্কুদেব পান্ডার গলা থেকে ওই কমলা উত্তরটা সরে গেলে ওই শঙ্কুদেব পান্ডার গলা সরে যাবে কেন? আমি তো অনেক আগে এটা গ্রহণ করেছি। যাই হোক, আমি তো চোরের সাথে ছিলাম না। হ্যাঁ, অনেক আগে প্রত্যাখ্যান করেছি, তোমাদের ছেড়ে এসেছি। আর যেদিন ছেড়ে এসেছি সেদিন জেনেছি তোমরা ক্ষমতায় থাকবে না, ক্ষমতা বলতে দেবে। তোমরা এথিক্স থেকে সরে গেছো, মেরুদণ্ড বিক্রি করে। আরে মেরুদণ্ড বিক্রি করে, মেরুদণ্ড বিক্রি করে বলে এখানে লড়েছি। হিম্মত থাকলে কমলা উত্তরটা খোলো, কমলা উত্তরটা খোলো। বিজেপি আসবে কিনা ঠিক ছিল না, কিন্তু বুঝেছিলাম তোমরা ক্ষমতায় যাবে, তোমরা চোরেরা যাবে। তোমাকেও আইল্যান্ডে নিয়ে যাবে, সব দিয়ে দাও না, সিবিআই ইডি নিয়ে যাবে। গলার স্বর দাও না, এবার তোমায় বলি, একটু গলার স্বর দিতে বলে নি বড় নেতা বলে নি লুকিয়ে বলছে না, লজ্জা নেই বলতেই দেব না। গলার স্বরে খুব মুশকিল। আচ্ছা বলে নি আচ্ছা সৌরভ দাকে 30 সেকেন্ড, সৌরভ দাকে 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড দাও, আনইন্টারাপ্টেড। ময়ূক, আমি এখানে বলতে এসেছি, ডিস্টার্ব করলে উঠে চলে যাবো। আনইন্টারাপ্টেড বলুন, আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি। পরিষ্কার এখানে বলছি যে সহজ সরল সমাধানটাই, আমি জানি না ক্যারিবিয়ান, কেভেল আইল্যান্ড, ভানুদাতু আইল্যান্ড, এই যে তুমি এত কিছু বলছো, আমার সবচেয়ে অবাক বিষয় ভারত সরকারের এতগুলো সংস্থা তারা এই বিষয়ে কিচ্ছু জানে না, সেই বিষয়ে কোনো অ্যাকশন নিতে পারছে না, কিন্তু ময়ূক রঞ্জন ঘোষের কাছে এর সমস্ত তথ্য থাকতেও। আরে আমার কাছে কি ইডি বলেছে? তুমি তো বলছো, আরে ইডি বলছে, আমি বলছি এটা কি জানো তো, এটা হচ্ছে ইডি তো নোটিশ দিয়েছে, একটা ঠাকুরমার ঝুলির মতন একটা গল্প। আর বিজেপি কর্মীদের উজ্জীবিত রাখতে, বিজেপি কর্মীদের একটা উজ্জীবিত রাখতে 5 বছর ধরে নমুনা দিয়ে দিই,
ভাই, আমি লুকোচ্ছ বেরিয়ে চলে কেন? যাবো ভাই। আরে বসে পড়ুন না, বলুন না, বলুন না, বলুন না। বসে তুমি পড়ুন। বলুন না, অসভ্য। আরে বসে পড়ুন। ও, অসভ্য আরে, ছেলে। আরে, অরিজিৎদার কাছে যাবো। এইসব অসভ্য ছেলে কথা বলা যায় না ভাই। আগে, ঠিক আছে। তাহলে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, হয়ে গেল, ওরা সব বলে বিজেপি ডাকছে। ওটাই ডাকছো কেন? রাজনীতি। ডাকছো কেন? আচ্ছা, আমি অরিজিৎদার কাছে বলতে যাচ্ছি। বলতে আমাকে শেষ করতে দিতে হবে। আমি দুজনকে থামাচ্ছি। শেষ করতে দিতে হবে। অরিজিৎদা আপনি হাত তুলছিলেন। আমাকে বলতে দেবে না, চলে যাবো। বসো। আমি কি বেরিয়ে যাবো? অরিজিৎদা বলো। না, আমি বলবো না। এটা কোনো কথা হলো? বলবেন আপনি। না, এটা কি হচ্ছে? বলবেন, এটা কি হচ্ছে? উত্তর দিয়ে যাও। এটা কি আমি বিরোধী বলে বেরিয়ে যেতে হবে? আচ্ছা, তুমি কি- আচ্ছা, বিরোধী বলে কোনো সম্মান নেই? আচ্ছা, বলে দাও, বলো, কি বলো, হচ্ছে? বলো। ভানুমতি দিয়ে যাও। আমার দু লাইন বাকি আছে, চুপ করতে বলো। আরে বলো, এসব বলো, নাটক বন্ধ চুপ করো। করতে বলো। আরে নাটক বন্ধ করো। কি হচ্ছে? ঠিক আছে। কি বলতে যাও তুমি? বলো। নাটক আচ্ছা, বন্ধ তুমি করো। 30 seconds বলো। ভানুমতি চলে যাও না। বিক্রি করা আচ্ছা, সঙ্গুলের ভানুমতি পান্ডা। যাও না। আচ্ছা, সারদার দালাল ভানুমতি সঙ্গুলের যাও না। পান্ডা। আচ্ছা, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় সুবিধা আমি পাবে। একটা কথা বলছি, হ্যাঁ। যদি হিম্মত থাকে হ্যাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে দেখান এই 5 বছর এই- ধরে এই মনে মনে চায়। বিজেপির নাটক, তুমিও চাও। বিজেপির নাটক, তুমিও চাও। বিজেপির নাটক চাও। কর্মীরা উজ্জীবিত করার তুমি কি জন্য ঋতু তৃণমূল? এইসব ভাববাদী বলছি, তুমি কোন তৃণমূল? তুমি কি ঋতু? হয়ে গেছে। তুমি কি ঋতু তৃণমূল? নারায়ণ তৃণমূল। তুমি কোন তৃণমূল? দেখা যাচ্ছে। কোন তৃণমূল? হিম্মত একদম থাকলে দেখা যাবে তো। খোলো। দেখা যাবে তো। নারায়ণ মানবেই নি তো। চোর। দেখা যাবে, মানবে আমি না। দুজনকেই দাম দিই। নারায়ণ চোর সঙ্গুলের আমি- পান্ডা। আমি দুজনকেই থামাচ্ছি। অরিজিৎদা হয়ে গেছে। হয়ে গেছে। বেশ, শঙ্কুদা, হয়ে গেছে। আচ্ছা, অরিজিৎদা, ভাই, এক সেকেন্ড, শোনো না ভাই। শোনো, শোনো। আমার একটা কথা শোনো। তুমি ভানুয়াত্ত চলে যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আমার প্রশ্ন হচ্ছে উনি সততার কেন্দ্রীয় পরাকাষ্ঠা। সরকার কি শোনো না, উনি সততার পরাকাষ্ঠা। উনি একটা গলার স্যাম্পল দিতে ভয় পাচ্ছেন। আরে 5 বছর ধরে তোমরা অভিষেককে ছুটে মারছো না কেন? আরে ছাড়ো না। 5 বছর ধরে Sample নাটক কি- মারছো কি কেন? আপত্তি? 5 অভিষেক বছর বাবুর ভয় ধরে কোথায়? নাটক মারছো। হ্যাঁ? আরে অরিজিৎ বাবু বলছে না, অভিষেক বাবুর ভয় ধীরে কোথায়? ধীরে ধীরে, মানে স্লো মোশনে জেলের গেট খোলে অরিজিৎ তুমি বাবু। চাও তাড়াতাড়ি অভিষেককে Slow গ্রেফতার motion। করো। Slow তুমি কি motion এ চাও? gate খোলে। অভিষেককে আসলে গ্রেফতার বিজেপি করো। চায়। আমার time অভিষেককে চলে আসবে। বিজেপিতে জয় বেশ, দেওয়া বেশ, হয়েছে। সৌরভ দাস, সৌরভ দাস, হয়ে গেছে। অভিষেককে বিজেপিতে হয়ে গেছে, জয় হয়ে গেছে, হয়ে গেছে। চাপ দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাই জন্য এই বেশ, দলের আমি চাপ। আমি আমি কিন্তু দুজনকে অভিষেক বাবু আমি দুজনকেই থামাচ্ছি। বিজেপিতে আমার এবার যোগদান বাকি করবে দুজনের না। কাছে যেতে হবে। অরিজিৎ করবে বক্সি না। 30 সেকেন্ডস। অরিজিৎ দা 30 সেকেন্ডস বলে না, আমি তারপরে পরের টপিকে, খুব ইম্পর্টেন্ট টপিক, মুখ্যমন্ত্রী এটা বিগ স্টেটমেন্ট করেছেন। আপনি সৌরভদার কথার উত্তর এক কথায় দিয়ে দিই। আরো কিছু সামনে আসতে চলেছে, আমি এখন আজকে বলে রাখছি, আরো আপনারা কিছু? অ্যাড করে নিন। হ্যাঁ, এই যে সৌরভদা যেটা বলছিলেন না, ঠিক কথা বলেছেন, যে ইডি, সিবিআই এরা সেন্ট্রাল এজেন্সি, এরা তো ছিল, ঠিক বলেছেন। যে ট্রেইলটা বেরিয়েছে, কেন লেট হয়েছে, কেন খুঁজে পাওয়া যায়নি, প্রথম 1 নম্বর কথা, এক্ষুনি সৌরভদা বিরোধিতা করবে, স্থানীয় প্রশাসনের একটা মানে সক্রিয় বিরোধিতা আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা ইম্পেডিমেন্ট ছিল। দ্বিতীয়, এই ট্রেলটা খুঁজে বার করার ক্ষেত্রে একটা খুব কঠিন জায়গা ছিল। আমি আপনাকে আজকের এই চ্যানেলে বসে বলছি, এই যে টাকা সাইফনিং হয়েছে তার একটা বড় অংশ ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে হয়েছে, যেটা আমাদের এজেন্সিগুলোর জুরিসডিকশনের মধ্যে নয়। এটা অদ্ভুত একটা ফেক ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে হয়েছে। এর ট্রেল আজকে ইডি সিবিআইয়ের হাতে ধীরে 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 এসে পৌঁছেছে। আমি সেই কারণেই কথাটা বললাম, মানে যে দেড়ায় কাঁচাটা ধীরে দুরস্তায় ধীরে আসবে। আসছে। বেশ হয়ে গেছে। আমি যে দুজন রয়েছেন তাদের কাছে যাব, তারা অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতেই পারবেন, কিন্তু আমার যেহেতু সময় কম, আমি এটা আমি ছাড়তে চাই না। মুর্শিদাবাদে যে ব্রেকিং নিউজটা, আজকে রেজিনগরে গেছিলেন মুখ্যমন্ত্রী, এবং এটা নিয়ে অরিন্দম আচার্যর এবং নীলাদ্রিদার বলাটা জরুরি। ব্রেকিং নিউজটা এত গুরুত্বপূর্ণ, আমি প্রথমে ব্রেকিং নিউজটা নিতে চাই। এত কম অনুপ্রবেশকারী খেদানো হয়েছে কেন, এটা আমারও প্রশ্ন, বাংলার মানুষেরও প্রশ্ন। মুর্শিদাবাদে পুলিশের ওপর অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, পুলিশকে ফ্রি হ্যান্ড মুখ্যমন্ত্রীর, তারপরেও হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়তো চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ফিগার বা সংখ্যা এখনো এত কম কেন? মানে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার পরে মুখ্যমন্ত্রী আরও চাপ দিলেন, রোহিঙ্গাদের মাথায় হাত পড়তে পারে। এবার শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনবো। পুলিশকে বলেছি, বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনও আপনারা বর্ডার পার করিয়েছেন, এখানে রাজ্যে কয়েক হাজার, এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ানো। এত যে সামাজিক অবক্ষয় ঘটছে, এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নারকোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি অরিন্দম আচার্যর কাছে যাব, নীলাদ্রিদার কাছে, এবং অরিজিৎদা বাকিদেরও আমি ছোট ছোট করে সময় দেব। অরিন্দম আচার্য, এটা তো সত্যি কথা, এটা আপনি দীর্ঘদিন মুর্শিদাবাদে থেকেছেন। মুর্শিদাবাদে এখন বিএসএফ এবং রাজ্য পুলিশ হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে পারে, তারপরেও
100% কাজ হচ্ছে না, অনেক জায়গাতে অনেক কোঅর্ডিনেশনের অভাব থাকছে, এটা কেন হবে? এগুলো নিয়ে তো রিপাবলিক বাংলাকেও বলতে হবে। দেখুন, আপনার সম্প্রতি তারাতলা যে ঘটনাটা দেখলেন, কিভাবে সবাই মিলে আজকে একটা জায়গায় আমরা কাজ করেছি। মুর্শিদাবাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, আপনি জানেন মুর্শিদাবাদে এখন বর্তমানে প্রায় 60% হচ্ছে কি সংখ্যালঘু সম্প্রদায়, এবং যেভাবে বর্ডার এরিয়াগুলো আজকে অক্টোপাসের মধ্যে ঘিরে ধরছিল, আপনি মোথাবাড়ি থেকে শুরু করে হরগোবিন্দ দাস থেকে শুরু করে পরপর ঘটনাগুলো দেখুন। আজকে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে, আমরা তো অত্যন্ত খুশি এই কারণেই যে আমার দেশ আগে আমার আছে মাতৃভূমিকে রক্ষা করার জন্য বিএসএফকে যে আজকে জবিটা দিল। আপনি বলুন তো, এতদিন ধরে কেউ দেয়নি, কেন দিল না, কি কারণে দিল না? বৈধ অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার জন্য চক্রান্ত, এবং সেই চক্রান্তটা আজকে পশ্চিমবঙ্গে হচ্ছে, বহুবার আপনাদের অনুষ্ঠানে বলে এসছে। আজকে মুখ্যমন্ত্রী কি করে পারছেন? মুখ্যমন্ত্রী একের পর এক যে ঘটনাগুলো করছে, মাত্র 2 মাসে একটা শিশু, সাধারণ মানুষ থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ পড়া আশীর্বাদটা কেন পাচ্ছেন? এবার আপনাদের যে কথাটা বলার নয় সেটা আপনাকে আমাকে বলতেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘটনাটা বলছেন, সেটা 2বার তাকে স্কোপ দেওয়া হয়েছে, এবং আপনারা জানেন কন্টেম্পট অফ কোর্ট অ্যান্ড অ্যাক্ট 1971 আন্ডার সেকশন 11 and 12, সেখানে স্পষ্ট বলা আছে যদি আজকে সে রিফিউজ করে থাকে তাহলে তার এগেনস্টে 6 মাসের জেল। অ্যাপার্ট ফ্রম দিস, আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি যে সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমরা ভয়েস স্যাম্পলের কথাটা বলছি, দিস শুড নট বি ট্রিটেড সাক্ষী, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন টু নো দ্য ভয়েস। এবার এটা কি হচ্ছে? এটা হচ্ছে দেখুন, যদি রিডিউস করে বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি আন্ডার সেকশন 389 অ্যান্ড বিএনএস হচ্ছে 223 মামলা করলে জরিমানা হয়। আপনি আমাকে আজকে বলুন যে আমরা যে আজকে আলোচনা করছি, সেই আলোচনার মধ্যে একটু শেষ করছি। সুজয় ভদ্র অ্যারেস্ট হয়েছিল 30/5/2023। আপনি জানেন যে 59 ডেজের চার্জশিট দেওয়া হয়েছিল, কেসটা তদন্ত করেছিল সেন্ট্রাল এজেন্সি সিবিআই। আপনি আমাকে বলুন তো, যেটা সৌরভ কথাটা বলেছে, আমি অ্যাপার্ট ফ্রম দিস আমি ওর ফরে বলছি যে আজকে এখনদিন পর্যন্ত সুজয় ভদ্র যে কথাটা বলেছিল, কোর্ট আনকোর্ট বলি, আমার সাহেব অন্যতম কর্তা, তাকে কেউ ছুঁতে পারবে না, তদন্ত আমার কাছে থেমে যাবে। আচ্ছা ময়ূকবাবু, আপনি বলুন তো, হাইকোর্টে যে কেন্দ্রীয় এজেন্সি যে চার্জশিট জমা দিয়েছে, তাতে অভিষেক এবং ক্লিয়ার করেনি পর্যন্ত। এই তদন্তটা এখন তো স্টেট গভর্নমেন্ট করছে, ক্লিয়ার করেনি যে কি তদন্ত করছে। এই তদন্তটা কি আজকে আরজিকর ইস্যুর মতো আজকে সীমা পাওয়া করবে? আমার প্রশ্ন হচ্ছে, আজকে একটা ছেলের নিঃশ্বাসে প্রশ্বাসে আজকে দুর্নীতি, প্রতি মুহূর্তে তার দুর্নীতি, এই দুর্নীতি এত স্কোপ পাচ্ছে কি করে? কেন আজকে এত বড় সাহস পাচ্ছে? কোন এজেন্সি কেন আজকে তাকে ট্যাকল করতে পারছে না? দীর্ঘদিন ধরে আজকে করে আসছে। আপনার ক্যারিবিয়ান থেকে বলছেন, শেষ করছি। আপনি জানেন তো, থাইল্যান্ডটা হচ্ছে গিয়ে এই যে মানে স্বর্ণ ত্রিভুজ বলা হয়, এই ওই দ্বীপপুঞ্জগুলোকে, ইয়াবাটা যে প্রথম আসে, প্রথম হচ্ছে গিয়ে ওই সমস্ত জায়গা থেকে আমাদের ভারত পশ্চিমবঙ্গে এখন যে হার্মোফ্লোরাইডটা বিক্রি করছে, ওইখানে সমস্ত থেকে শুরু করে সিঙ্গাপুর থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে টাকা চলে যাচ্ছে। আপনি বলুন কেন, কিভাবে, কোন সাহসে আজকে হাইকোর্টকে নির্দেশ দিতে হচ্ছে তোমার রক্ষক কবচ তুলে দিতে হবে? হোয়াট রাইট ইউ হ্যাভ গট? সে আজকে সাহসটা পাচ্ছে কি করে? দিনের পর দিন সে আজকে করাপশন করছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি বলতে চাচ্ছি যে আজকে আপনারা বলছেন তৃণমূল শেষ হয়ে যাচ্ছে, তা নয়। আজকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, আকাশে যে ঘুড়িটা ওড়ে তার লাটাই এবং সুতি থাকে, এইটা তো ধরেছে হচ্ছে গিয়ে আজকে আমাদের মাননীয় এক্স মুখ্যমন্ত্রী। অর্থাৎ আমার মনে হচ্ছে, শেষ করছি, যে তদন্তটা যেন ঠিক হয়, অক্টোপাসের মধ্যে ঘিরে ধরছে, করতে হবে। মানে পালে বাঘ পাড়ার মতন প্রতিবারই বাঘ আসছে বললে হবে না, এটা করতে হবে। নীলাদ্রি ব্যানার্জি। ময়ূক, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু দুর্নীতি করেছেন বলে এত ভয় পাচ্ছেন সেটা আমার মনে হয় না। এখন তো গালি গালি মে সোড়ায় অভিষেক ব্যানার্জি চোরায়। তো ভয়ঙ্কর বললেন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও টাকা গেছে। কিন্তু সম্ভবত দুর্নীতির পাশাপাশি তিনি আরো কোনো বৃহত্তর চক্রান্তের অংশ, যাতে তার এত ভয় পাওয়ার কারণ আছে। ক্যারিবিয়ান আইল্যান্ড যার কথা বলছেন, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছে। আর মার্কিন ডিপ স্টেট কিভাবে পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল তৃণমূলের সহায়তা নিয়ে, এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল, এই প্রশ্ন তার সময়। যে মুর্শিদাবাদের কথা আপনি বলছেন, দেশ ভাগের সময় মুর্শিদাবাদটা পাকিস্তানে যাওয়ার কথা ছিল, যেহেতু মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট।
কিন্তু মুর্শিদাবাদকে জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, অন্যান্য শ্যামাপ্রসাদ মুখার্জি সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হয়ে ভারতে রেখেছিলেন কেন? মুর্শিদাবাদ না থাকলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে যেটা চিকেন স্নেক এবং উত্তর পূর্ব ভারত থেকে আলাদা করার একটা সম্ভাবনা তৈরি হতো। আজকেই মুর্শিদাবাদকে অশান্ত করার একটাই উদ্দেশ্য, মুর্শিদাবাদটাকে যদি এই গ্রেটার বাংলাদেশের পার্ট করা যায়, এবং এর পেছনে স্থানীয় প্রশাসনের মদত আছে। তৃণমূল চলে গেছে কিন্তু রক্তবীজেরা থেকে গেছে, এবং মুর্শিদাবাদের অলিতে গলিতে সেই রক্তবীজেরা সম্ভবত ঘুরে বেড়াচ্ছে, যার বিরুদ্ধে স্বর ছড়িয়েছেন শুভেন্দু অধিকারী। অভিষেকের ভয় পাওয়ার কারণ এটা, তিনি দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছেন ময়ূক। মানে এটা প্রত্যেকটা আপনি বলছেন ইন্টারকানেক্টেড। অরিজিৎ 10 সেকেন্ড বলার জন্য বলছিলেন, পাশাপাশি দেশকে ভাঙার চক্রান্ত করছেন অভিষেক। একদম ঠিক এই জায়গাটাতেই আসতে চাইছিলাম, তখন আমি ইন্টারাপ্টেড হলাম। যেটা হচ্ছে যে একটা অদ্ভুত স্কিম করেছিলেন 2023 এপ্রিল থেকে 2026 জুনের মধ্যে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 160 কোটি টাকা টিএমসির অ্যাকাউন্ট থেকে কলকাতা বেসড মেসার্স কেয়ার ওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়াতে ট্রান্সফার্ড হয়েছিল, যে টাকার মধ্যে 112 কোটি টাকা গেছিল এই কেইম্যানস আইল্যান্ডের কোনো একটি সংস্থা, যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার এমব্রেরার লেগাসি 600 আর অগাস্টা 109 গ্র্যান্ড নিউ হেলিকপ্টার কেনা হয়েছিল। অদ্ভুত বিষয় হলো তৃণমূল এআইটিসির ফান্ডের কেনা এই এয়ারক্রাফট ক্যারিয়ার এবং চপার তৃণমূলই আবার ভাড়া নিয়েছিল সেই কেইম্যানস আইল্যান্ডের কোম্পানির কাছ থেকে। আর তার সাথে জড়িয়ে রয়েছে একটা অদ্ভুত বিষয়, এই ট্রানজ্যাকশনগুলোর মধ্যে থেকে একটা কথা বেরিয়ে এসেছে যে 3 ধরনের ফেক জালি সিস্টেম, ফেক ক্রিপ্টো ইনভেস্টমেন্ট, ফেক স্টক মার্কেট ভেঞ্চার এবং ফেক চিট ফান্ডের মাধ্যমে কলকাতা, দুর্গাপুর, হাওড়া এবং নদিয়া এই 4টে শহরে বসে এই অভিষেক ব্যানার্জির ভাইপো সিন্ডিকেট এই টোটাল ফেক ইনভেস্টমেন্ট যেগুলো, এগুলোকে কন্ট্রোল করতে। সাংঘাতিক বিষয় হলো এই যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ইনভেস্টমেন্ট, যেটা উনি বললেন, এটা প্যান ওয়ার্ল্ড একটা সার্কিট, ইললিগাল সার্কিট, যার মধ্যে দিয়ে এই ইডি সিবিআই স্ক্যানার এড়িয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মকে ইউজ করে হিউজ ফান্ড এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার করে দেওয়া যায়, যার ট্রেল এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাইবার ক্রাইম বিশেষজ্ঞ তারাও এখনো পর্যন্ত ঠিক মতো করে ধরে উঠতে পারছেন না। ইন্ডিয়ান এজেন্সিগুলো তাদের সাথে কোলাবোরেট করে এই কাজ করছে, এবং অনেক বৃহত্তর জায়গায় অভিষেক ব্যানার্জি আগামী দিনে আমার একেবারে সময় শেষ। একটা ছোট্ট আচ্ছা শঙ্কুদেব পণ্ডা 10 সেকেন্ড, আমার একটাই লাইন বলার আছে ময়ূক, যে ক্যালেন্ডার না দেখে ঘড়ি দেখতে শুরু করুন, গ্রেপ্তারি সময়ের অপেক্ষা। আপনি জেলের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনি ডিম মারার জন্য দাঁড়িয়ে থাকবেন। আপনি তো বলেছেন অভিষেককে গ্রেফতার করা উচিত, আপনি তো বললেন আপনি তো চান। আপনি কোন তৃণমূল? আপনি কি বালিশাটা না চটি চাটা? কোন তৃণমূল আপনি? কোন তৃণমূল? কিসে আছেন আপনি? ঋতু না এন্টি ঋতু? আপনি অভিষেককে গ্রেফতার করাতে চান তৃণমূল নাকি অভিষেকের সাথে তৃণমূল? আমি আমার অনুষ্ঠান শেষ করছি, কিন্তু একটা খবর, এটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেটা আমি পড়ে শোনাতে চাই। 2025 সালে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের যে 2 ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করা হলো। নর্থ ডিভিশনের ডিসি 3 বিধান সাহা সাসপেন্ডেড, এবং সাসপেন্ডেড পোর্ট ডিভিশনের ডিসি 2 পার্থপ্রতিম দাস। শুভেন্দু অধিকারীকে নিয়ে পোস্ট করেছিলেন তারা। লালবাজার সূত্রে খবর, পুলিশ কর্মরত অবস্থায় এই ধরনের পোস্ট তৎকালীন বিরোধী দলনেতাকে নিয়েও করা যায় না। দুজনেই সাসপেন্ড হলেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।